ক্লাস 11 সেমিস্টার 2 চ্যাপ্টার 2। আগের প্রশ্নগুলির মতো আমরাও আজকে একটা 4 নম্বরের প্রশ্ন আলোচনা করব। প্রশ্নটি হচ্ছে এরকম, তৃতীয় বিশ্ব কি? তা তৃতীয় বিশ্বের যে জাতীয়তাবাদের বৈশিষ্ট্য সেটি আলোচনা করো। এই প্রশ্নটি আলোচনা করতাম না, কিন্তু এটা আমরা আলোচনা করছি থার্ড সেমিস্টারের দিকে লক্ষ্য রেখে। থার্ড সেমিস্টারে যে অধ্যায়গুলি আছে তাকে বোঝার জন্য বা এই প্রশ্নটির আলোচনা করা দরকার রয়েছে বলে মনে হয়। তোমরা জানবে যে প্রতিটা সেমিস্টারের যে অধ্যায়গুলি আছে সেই অধ্যায়গুলির সঙ্গে পারস্পরিক যোগাযোগ আছে বা পারস্পরিক সম্পর্ক আছে। তাই জন্য যে থার্ড সেমিস্টারের যে বিষয়গুলি আলোচনা হবে সেই সম্পর্কে এই দ্বিতীয় সেমিস্টারে বা সেমিস্টার 2 এ কিছু কিছু বিষয় অগ্রিম আলোচনার জন্য দেওয়া আছে, ছোট ছোট বিষয়। এই জন্য হচ্ছে এই প্রশ্নটির আলোচনা। ঠিক আছে, চলো তাহলে মূল আলোচনায় আসা যাক। আচ্ছা, প্রশ্নটি হচ্ছে তৃতীয় বিশ্ব কি? তৃতীয় বিশ্বের জাতীয়তাবাদের বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। 4 নম্বরের জন্য বলছিলাম যে তোমার হচ্ছে থার্ড সেমিস্টারে যে কিছু কিছু বিষয় বা অধ্যায় রয়েছে সেগুলোকে এই অধ্যায়ে ছোট ছোট অগ্রিম দেওয়া আছে, তার জন্য মূলত আলোচনা এই প্রশ্নটির। প্রথমে দেওয়া আছে তৃতীয় বিশ্ব জিনিসটা কি? তৃতীয় বিশ্ব একটি আধুনিক সংজ্ঞাটি দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলিকে বোঝাতে ব্যবহৃত হয়। যে দেশগুলি তৃতীয় বিশ্বের অংশ তাদের সাধারণত একে বলা আছে দারিদ্রতার হার বেশি, 2 আছে অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিতিশীলতা এবং 3 মৃত্যুর হার বেশি। আমরা যদি আমাদের ভারতবর্ষের ভারতবর্ষের কথা মাথায় রেখে আলোচনাটা শুরু করি তবে তোমরা বুঝতে পারবে আমাদের দেশে দারিদ্রতার হার বেশি, অর্থনৈতিক রাজনৈতিক দোলাচল চলে সবসময়, মৃত্যুর হারও বেশি। পরে আছে তৃতীয় বিশ্বের ঐতিহাসিক সংজ্ঞা। তৃতীয় বিশ্ব শব্দটি ব্যবহার প্রাথমিকভাবে ঠান্ডা যুদ্ধের সময় উদ্ভূত হয়েছিল। উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা, ছোট করে লেখা আছে ন্যাটো, বা ওয়ারস চুক্তির সাথে নিজেদের যুক্ত করেনি এমন দেশগুলিকে বোঝাতে তৃতীয় বিশ্ব শব্দটি ব্যবহৃত হয়েছিল। অন্য কথায় শব্দটি এমন দেশগুলিকে শ্রেণীবদ্ধ করতে ব্যবহৃত হয়েছিল যারা ঠান্ডা যুদ্ধের সময় একটি দলে যোগ দেয়নি। ন্যাটোর সাথে একত্রিত দেশগুলিকে প্রথম বিশ্বের অংশ হিসাবে এবং ওয়ারস চুক্তির সাথে যুক্ত দেশগুলিকে দ্বিতীয় বিশ্ব হিসাবে চিহ্নিত করা হতো। এই জিনিস তৃতীয় বিশ্ব বলতে যারা ঠান্ডা যুদ্ধ বলতে 1945 সাল থেকে ধরবো, 1945 সাল থেকে 1991 সাল পর্যন্ত এই যে সময়কালটা এটা থার্ড সেমিস্টারে আছে। সময়কালটা এটা ঠান্ডা যুদ্ধের সময়। ঠান্ডা যুদ্ধ বলতে এই যুদ্ধ হবে কিন্তু যুদ্ধ হচ্ছে না। এই কাদের মধ্যে হচ্ছিল এই বিষয়টা? এই বিষয়টা হচ্ছিল তোমার আমেরিকার সঙ্গে সোভিয়েত রাশিয়ার মধ্যে ঠান্ডা লড়াই হয়েছিল। এইখানে ন্যাটো যে কথাটা লেখা আছে, ন্যাটো হচ্ছে উত্তর আমেরিকা এবং ইউরোপের দেশগুলি মিলিত হয়ে একটা সামরিক জোট তৈরি করেছিল যার নাম হচ্ছে তোমার ন্যাটো। একইভাবে তোমার সোভিয়েত রাশিয়া এবং তার অনুগামী যেসব রাষ্ট্রগুলো ছিল তারা একটা সামরিক জোট তৈরি করে, অনেক সামরিক জোট তৈরি করেছিল, তার মধ্যে আর একটা হচ্ছে তোমার ওয়ারএস জোট বা চুক্তি। এই দুটো জোটে একটা হচ্ছে তোমার ন্যাটো জোট আর একটা ওয়ারএস চুক্তি জোট। এই দুটি জোটে যে দেশগুলো যোগদান করেনি সেই সব দেশগুলোকে তোমার তৃতীয় বিশ্ব বা তৃতীয় বিশ্বের দেশ বলা হয়েছিল। এবার হয়তো পয়েন্টটা ভালো করে বুঝতে পারবে। তারপর লেখা আছে তোমার 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর তৃতীয় বিশ্ব শব্দটি উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়। আজ শব্দটি অর্থনৈতিকভাবে দরিদ্র বা অশিল্পায়িত দেশগুলিকে বোঝাতে তৃতীয় বিশ্ব শব্দটি ব্যবহার করা হয়ে থাকে। সোভিয়েত ইউনিয়নের পতন মানে সোভিয়েত ইউনিয়ন তখন সময়তান্ত্রিক দেশ ছিল। সময়তান্ত্রিক দেশ ওই সোভিয়েত ইউনিয়ন সে সময় ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, ছোট ছোট দেশ অনেক তৈরি হয়। তার মধ্যে এখন একটি তৈরি হয় রাশিয়া, সোভিয়েত রাশিয়া, পরবর্তীকালে নাম হয় যেটা হচ্ছে রাশিয়া। যখন ভেঙে তখন তোমার এই ঠান্ডা লড়াই বা ঠান্ডা যুদ্ধের যে ব্যাপারটা থাকলো না, না থাকার জন্য সেই সময় থেকে তৃতীয় বিশ্বের যে সংজ্ঞাটা সেটা দেওয়া হয়েছিল কীরকমভাবে, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া বা অর্থনৈতিকভাবে দরিদ্র এবং যেসব দেশের শিল্প নাই সেই সব দেশগুলোকে বোঝাতে তোমার তৃতীয় বিশ্ব শব্দটি ব্যবহার করা হয়েছিল। তারপর তৃতীয় বিশ্ব নামটি প্রথম ব্যবহার করা হয়েছিল 1952 খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার সদ্য স্বাধীনপ্রাপ্ত দেশগুলিকে একসঙ্গে তৃতীয় বিশ্ব আখ্যা দেওয়া হয়েছিল।
প্রথম বিশ্ব অর্থাৎ উন্নত ধনতান্ত্রিক দেশগুলি এবং দ্বিতীয় বিশ্ব অর্থাৎ সময়তান্ত্রিক দেশগুলি থেকে এদের পার্থক্যকে স্পষ্ট করার জন্যই এই নামকরণ করা হয়। তৃতীয় বিশ্বের দেশগুলিকে জাতীয়তাবাদী ধ্যানধারণায় প্রসারিত হয়েছিল ঔপনিবেশ বিরোধী আন্দোলনের মাধ্যমে। রাজনৈতিক ধারণা হিসাবে ইউরোপের জাতীয়তাবাদ ও তৃতীয় বিশ্বের জাতীয়তাবাদের মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই, তবে তৃতীয় বিশ্বের জাতীয়তাবাদের কতগুলি বৈশিষ্ট্য রয়েছে, সেগুলো পরপর আলোচনা রয়েছে। তা তৃতীয় বিশ্ব শব্দটি 1952 সাল থেকে ব্যাপকভাবে ব্যবহৃত হওয়া শুরু হয়, কারণ সেই সময় এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকার যে দেশগুলো, সেই দেশগুলো আস্তে আস্তে ঔপনিবেশিক শাসন থেকে মুক্তি পেয়েছিল বা তারা সদ্য স্বাধীন হয়েছিল। আলোচনা করার প্রথমেই বলেছিলাম যে আমরা ভারতবর্ষকে দিয়ে বুঝবো, কারণ ভারতবর্ষ সেই সদ্য স্বাধীন হয়েছে ব্রিটিশ শাসন থেকে, তাহলে ভারতও কিন্তু একটা তৃতীয় বিশ্বের দেশ। এই প্রথম বিশ্ব দেশ বলতে আমি একটু আগে ন্যাটো বলছিলাম, সে ন্যাটোর যে দেশগুলো সেগুলো কারা কারা ছিল, উত্তর আমেরিকা এবং ইউরোপের দেশগুলো। এই দেশগুলো কিন্তু ধনতান্ত্রিক দেশ, মানে পুঁজিবাদী রাষ্ট্র। অন্যদিকে যে সময়তান্ত্রিক দেশ, যেগুলো দ্বিতীয় বিশ্বের দেশ বলা হচ্ছে, সময়তান্ত্রিক দেশ বলতে কি কি আছে, সোভিয়েত রাশিয়া, চীন, কিউবা, এইসব দেশগুলো হচ্ছে তোমার সময়তান্ত্রিক দেশ। এই সময়তান্ত্রিক দেশগুলোকে বলা হয় দ্বিতীয় বিশ্বের দেশ। এছাড়া যেগুলো রয়ে গেছে বাকি, সেগুলোকে বলা হবে তোমার তৃতীয় বিশ্বের দেশ, যেগুলো হচ্ছে সদ্য সদ্য স্বাধীনতা পেয়েছিল। এই দেশগুলোতে এই যে তৃতীয় বিশ্বের দেশ, এই তৃতীয় বিশ্বের দেশগুলোর জাতীয়তাবাদ কেমন ছিল, তার বৈশিষ্ট্য দেওয়া আছে পরপর, এটাই আমাদের মূল আলোচনা। তৃতীয় বিশ্বের জাতীয়তাবাদের বৈশিষ্ট্য, প্রথমে আছে সাম্রাজ্যবাদ বিরোধী, একের দাগে পয়েন্ট। ইউরোপের জাতীয়তাবাদের প্রসার ঘটেছিল নবজাগরণের মাধ্যমে এবং জাতিরাষ্ট্র গঠনের মাধ্যমে তা পরিপূর্ণতা লাভ করেছিল। কিন্তু তৃতীয় বিশ্বের দেশগুলিতে জাতীয়তাবাদের বিকাশ ঘটেছিল সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে। এর ফলে তৃতীয় বিশ্বের দেশগুলিতে জাতিরাষ্ট্র গঠনে জাতীয়তাবাদ ব্যর্থ হয়েছে। তাহলে ইউরোপের জাতীয়তাবাদ প্রসার ঘটেছিল তোমার নবজাগরণের মাধ্যমে এবং তার জাতিরাষ্ট্র গঠনের মাধ্যমে। বলেছিলাম যে ইউরোপের যে জাতীয়তাবাদরা, এটা হচ্ছে বিভিন্ন রকম শিল্প, সংস্কৃতি, সাহিত্য ইত্যাদি প্রসারের মাধ্যমে, বিকাশের মাধ্যমে তার নবজাগরণ ঘটেছিল। এবং মূল কথা বলতে গেলে পুঁজিবাদকে টিকিয়ে রাখার জন্য জাতীয়তাবাদ গড়ে তোলা হয়েছিল। তাহলে এইখানে এই জাতীয়তাবাদের মাধ্যমে তোমার জাতিরাষ্ট্র গঠন হয় ইউরোপের দেশগুলোতে। কিন্তু তার থেকে আমাদের ভারতবর্ষের বা তৃতীয় বিশ্বের যে দেশগুলো, সেগুলো জাতীয়তাবাদটাকে সম্পূর্ণ বিপরীত। কারণ ইউরোপীয় যে জাতীয়তাবাদ গড়ে উঠেছিল, তার মধ্য দিয়ে সাম্রাজ্যবাদের সৃষ্টি হয়। সে সাম্রাজ্যবাদ কি করে, দুর্বল দেশগুলোর উপরে অত্যাচার চালায়, পরাধীন করে রাখে। সেই পরাধীনতা শৃঙ্খল থেকে বেরিয়ে আসার জন্য যে জাতীয়তাবাদ গড়ে উঠেছিল ভারতে, ব্রিটিশ বিরোধী জাতীয়তাবাদ, সাম্রাজ্যবাদ বিরোধী একটা জাতীয়তাবাদ, এগুলো হচ্ছে তৃতীয় বিশ্ব দেশগুলির একটা বৈশিষ্ট্য। ব্রিটিশ বিরোধী জাতীয়তাবাদ বা সাম্রাজ্যবাদী বিরোধী একটা জাতীয়তাবাদ গড়ে উঠেছিল তৃতীয় বিশ্বের দেশগুলোতে। তারপরে আছে দুইয়ের দাগে জাতীয়তাবাদী নেতৃত্বের শ্রেণী চরিত্র। এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার জাতীয় ও জাতীয়তাবাদী মুক্তি আন্দোলন বা মুক্তি সংগ্রামের নেতৃত্ব বিভিন্ন শ্রেণীর হাতে থাকায় নেতৃত্বের শ্রেণী চরিত্র প্রকৃতিগত পার্থক্য লক্ষ্য করা যায়। উদাহরণ হিসাবে বলা যায়, ভারত ও ইন্দোনেশিয়ার মতো অনেক দেশেই জাতীয়তাবাদী মুক্তি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল জাতীয় বুর্জোয়ারা। আফ্রিকার অধিকাংশ দেশে এই আন্দোলন পরিচালনা করেছিল মধ্যবিত্ত ও বুদ্ধিজীবীদের নিয়ে গড়ে ওঠা পেটি বুর্জোয়া শ্রেণী। আবার সোভিয়েত, লাওস, কোরিয়া, অ্যাঙ্গোলা, মোজাম্বিক, আলজেরিয়া, কিউবা প্রভৃতি দেশে জাতীয় মুক্তি সংগ্রাম পরিচালিত হয়েছিল প্রলেতারিয়েত শ্রেণীর দ্বারা। তাহলে এই জাতীয়তাবাদী নেতৃত্ব, এরা কিন্তু যে নামগুলো বললাম, এই ভারত, ইন্দোনেশিয়া, আফ্রিকা, কিউবা, কোরিয়া, ভিয়েতনাম, এরা সবই কিন্তু তৃতীয় বিশ্বের দেশ। কিন্তু এই তৃতীয় বিশ্বের দেশ হলেও প্রতি রাষ্ট্রে কিন্তু যার নেতৃত্ব দিয়েছিল তার শ্রেণী চরিত্র আলাদা ছিল। যেমন বলা আছে ভারত, ইন্দোনেশিয়ায় যারা নেতৃত্ব দিয়েছিল তারা জাতীয় বুর্জোয়ারা। বুর্জোয়া মানে যারা পুঁজিপতি শ্রেণী, তারা কিন্তু নেতৃত্ব দিয়েছিল।
আফ্রিকার যে অংশ সেখানে তোমার হচ্ছে আন্দোলন পরিচালনা করেছিল মধ্যবিত্ত বুদ্ধিজীবীদের নিয়ে গড়ে ওঠা পেটি বুর্জোয়ারা। তা পেটি বুর্জোয়া বলতে তারা নয় বুর্জোয়া নয় প্রোলেতারিয়েত, মানে ক্ষুদ্র ব্যবসায়ী ও জমির মালিক যারা, তাদেরকে বলা হবে তোমার পেটি বুর্জোয়া। দেখো, ভারতের ক্ষেত্রে বুর্জোয়া শ্রেণী, আফ্রিকার ক্ষেত্রে পেটি বুর্জোয়ারা, এবং ভিয়েতনাম, লাওস, কোরিয়াতে নেতৃত্ব দিয়েছিল কারা? প্রলেতারিয়েত শ্রেণী। প্রলেতারিয়েত শ্রেণী বলতে শ্রমিক এবং কৃষক শ্রেণীরকে বোঝাবে। এটা গেল তোমার হচ্ছে শ্রেণী চরিত্র, জাতীয়তাবাদের বিভিন্ন রাষ্ট্রের নেতৃত্বের শ্রেণী চরিত্র। তিনের দাগে আছে ধর্মীয় প্রভাবযুক্ত। তৃতীয় বিশ্বের দেশগুলি দীর্ঘদিন ঔপনিবেশিক শাসনের অধীনে ছিল। ঔপনিবেশিক শাসনের অধীনে থাকার ফলে এই সব দেশগুলিতে মধ্যযুগীয় ধ্যানধারণা অক্ষুণ্ণ থেকেছে। এর একটা বড় লক্ষণ হলো জাতীয় জীবনে ধর্মের প্রভাব। এ কারণে তৃতীয় বিশ্বের জাতীয়তাবাদী ধ্যানধারণা ধর্মীয় প্রভাব মুক্ত হতে পারেনি, ফলে জাতীয়তাবাদ তার ঐক্যবদ্ধ রূপ প্রকাশ করতে পারেনি। মধ্যযুগে ইউরোপের দেশগুলোতে, মধ্যযুগে তোমার হচ্ছে ধর্মীয় প্রভাব ছিল, ধর্মীয় প্রভাব থেকে আস্তে আস্তে তোমার হচ্ছে পুঁজিবাদী ধারণার দিকে আস্তে আস্তে গড়াতে শুরু করেছিল পুঁজিবাদী দেশগুলোতে। ভারত কিন্তু এই তৃতীয় বিশ্বের দেশগুলোতে অন্যরকম। মধ্যযুগে যেহেতু ঐশ্বরিক প্রভাব বেশি ছিল, তাই সেই প্রভাব জাতীয়তাবাদ বা ধর্মের প্রভাব যুক্ত জাতীয়তাবাদ দেখা দিয়েছিল এই দেশগুলোতে। মানে তোমার তৃতীয় বিশ্বের যে জাতীয়তাবাদ সে কোনোদিন ধর্ম থেকে নিজেকে মুক্ত করতে পারেনি। তারপরে আছে চারের দাগে গোষ্ঠীগত ভেদাভেদ। গোষ্ঠীগত ভেদাভেদ তৃতীয় বিশ্বের জাতীয়তাবাদের অন্যতম বৈশিষ্ট্য। বিভিন্ন গোষ্ঠী তাদের গোষ্ঠীগত প্রভাব ও স্বাতন্ত্র্যের মনোভাব ত্যাগ করতে না পারার ফলে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে ঐক্যবদ্ধ চেতনার বহিঃপ্রকাশ ঘটেনি। ফলে এক সামগ্রিক জাতীয়তাবাদের পরিবর্তে তৃতীয় বিশ্বের দেশগুলিতে আঞ্চলিক জাতীয়তাবাদের প্রশ্রয় পায়। দেখো, সিপাহি বিদ্রোহের সময় ভারতের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নেতা নেত্রীর উদ্ভব হয়েছিল। পরবর্তীকালে তোমার হচ্ছে কংগ্রেসের হাত ধরে ভারত স্বাধীন হলেও কংগ্রেসে ভারতের বিভিন্ন ভাষাভাষী ধর্মীয় প্রভাব যুক্ত ব্যক্তি ছিলেন, যার ফলে কিন্তু পরবর্তীকালে আস্তে আস্তে আঞ্চলিকতা বৃদ্ধি পায়, মানে অঞ্চলটাকে বা বিভিন্ন রাজ্যকে গুরুত্ব দেওয়া শুরু হয়ে যায়। এই জন্য তৃতীয় বিশ্বের যে জাতীয়তাবাদ তা পরবর্তীকালে আঞ্চলিক জাতীয়তাবাদে পরিণত হয়েছিল, যেটা জাতীয় জাতীয়তাবাদে পরিণত হতে পারেনি। পাঁচে আছে ভাষাগত বৈচিত্র্য। ভাষাগত বৈচিত্র্য তৃতীয় বিশ্বের জাতীয়তাবাদের অন্যতম বৈশিষ্ট্য। তৃতীয় বিশ্বের দেশগুলি দীর্ঘদিন ঔপনিবেশিক শাসনের অধীনে ছিল, ফলে শাসক তার নিজের ভাষায় শিক্ষিত এক শ্রেণীর মানুষের মাধ্যমে আধিপত্য বিস্তারের চেষ্টা করে। শাসকের ভাষায় শিক্ষিত সম্প্রদায়ের মাধ্যমে ভাষাগত বিভেদ সৃষ্টি করে শাসক সম্প্রদায় তৃতীয় বিশ্বের জাতীয়তাবাদকে দুর্বল করে। ভারত হচ্ছে বিভিন্ন ভাষাভাষীর দেশ। এক অঞ্চলের মানুষ অন্য অঞ্চলের মানুষের ভাষা বুঝতে পারে না, তাই আর তাকেই তোমার হাতিয়ার করে ইংরেজরা। কিছু ভারতীয় মানুষকে ইংরেজি শিক্ষাদানের মাধ্যমে ভারতীয় যে জাতীয়তাবাদকে দুর্বল করার চেষ্টা করেছিল এই ইংরেজরা। এই ভাষাগত যে বৈচিত্র্যটা, এর ফলে কিন্তু আমাদের ভারতবর্ষের জাতীয়তাবাদ বা তৃতীয় বিশ্বের যে দেশগুলির জাতীয়তাবাদ দুর্বল হয়ে পড়েছিল। ছয়ে আছে জাতিগত ভেদাভেদ। জাতিগত ভেদাভেদও তৃতীয় বিশ্বের দেশগুলির অন্যতম বৈশিষ্ট্য। ওইসব দেশগুলি দীর্ঘদিন ঔপনিবেশিক শাসনের অধীনে ছিল। শাসক সম্প্রদায় জাতিতে জাতিতে ভেদাভেদের সৃষ্টির মাধ্যমে ওইসব দেশের জাতীয়তাবাদকে দুর্বল করে তোলে, কারণ শাসক সম্প্রদায়ের নীতিই ছিল ভাগ করো ও শাসন করো। তোমরা এটা জানো যে ইংরেজরা 1905 সালে বঙ্গভঙ্গ করেছিলেন। তারা ভারতের শাসন কায়েম রাখার জন্য ভাগ করে শাসন করার নীতি গ্রহণ করেছিলেন, মানে হিন্দু ও মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছিলেন, যাতে হিন্দু মুসলিমরা নিজেদের মধ্যে যুদ্ধ মারামারি করতেই ব্যস্ত থাকে সবসময়। এবং ইংরেজ তারই সুযোগ নিয়ে তার ভারতীয় জাতীয়তাবাদটাকে দুর্বল করে দিয়েছিল। তাহলে জাতীয়তা বিভেদও একটা কিন্তু তৃতীয় বিশ্বের দেশগুলির জাতীয়তাবাদের পক্ষে খারাপ ছিল। সাথে আছে আবেগ প্রবণতা। তৃতীয় বিশ্বের জাতীয়তাবাদের অন্যতম বৈশিষ্ট্য হলো আবেগ প্রবণতা। ঔপনিবেশিক শাসনের বিরোধিতা করতে গিয়ে ওইসব দেশের
জাতীয়তাবাদ অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে পড়ে। আবেগপ্রবণতা অনেক সময় যুক্তি দ্বারা পরিচালিত হয় না, ফলে আদর্শগত কারণে তৃতীয় বিশ্বের দেশগুলির জাতীয়তাবাদ কখনো কখনো শক্তিশালী হলেও প্রায়শই তা দিশাহীন ও অপ্রাসঙ্গিক হয়ে পড়ে। আবেগপ্রবণতা হচ্ছে মানুষের একটা বিপরীত দিক, যেটা বিপরীত দিকে নিয়ে যায়, আর সেটাই হয়েছিল ভারতে, যা ভারতের জাতীয়তাবাদকে তোমার দুর্বল করে দিয়েছিল। আবেগপ্রবণতা, সে আবেগপ্রবণতাটা কিন্তু খুবই খারাপ জিনিস, যেটা মাঝে মাঝে জাতীয়তাবাদকে শক্তিশালী করলেও তাকে দিক দিশাহীন করে তোলে, যেটা কিন্তু ভারতের জাতীয়তাবাদের পক্ষে ভালো ছিল না, বা তৃতীয় বিশ্বের জাতীয়তাবাদের পক্ষে ভালো ছিল না। তারপরে আছে 8 দাগে জোট নিরপেক্ষ আন্দোলনের দ্বারা বিরোধিতা। তাছাড়া ভারত, ইন্দোনেশিয়া, ইজিপ্ট প্রভৃতি দেশে যে জোট নিরপেক্ষ আন্দোলনের সূত্রপাত ঘটেছিল, তার অন্যতম প্রধান লক্ষ্য ছিল ঔপনিবেশিকতাবাদ ও নয়া ঔপনিবেশিকতাবাদের বিরোধিতা করা। বেলগ্রেড, কায়রো, লুসাকা, নতুন দিল্লি, হারারে প্রভৃতি স্থানে অনুষ্ঠিত জোট নিরপেক্ষ সম্মেলনে অর্থনৈতিক, রাজনৈতিক ও অন্যান্য সমস্যা সম্পর্কে যেমন আলোচনা হয়েছে, তেমনি সাম্রাজ্যবাদ, ঔপনিবেশিকতাবাদ, নয়া ঔপনিবেশিকতাবাদ প্রভৃতির জোরালো বিরোধিতা করে প্রস্তাব গৃহীত হতে দেখা গেছে। তা জোট নিরপেক্ষ আন্দোলনটা কি? জোট নিরপেক্ষ আন্দোলন বলতে আমরা কোনো জোটের অংশ নই। জোটটা কোথায়? তার যে অংশ হবে, জোটটা হচ্ছে পুঁজিবাদী জোট এবং হচ্ছে সমাজতান্ত্রিক জোট। পুঁজিবাদকে আদর্শ করে যেসব রাষ্ট্রগুলি জোট গঠন করেছিল এবং সমাজতন্ত্রকে কেন্দ্র করে সমাজতান্ত্রিক যে জোট গঠন হয়েছিল, সেই দুটো জোটের বাইরে থাকার সিদ্ধান্ত যেসব দেশ নিয়েছিল, তারাই হচ্ছে তৃতীয় বিশ্বের দেশ। তারা কিন্তু সবসময় নয়া উপনিবেশবাদ বিরোধী বা তোমার সাম্রাজ্যবাদ বিরোধী বিভিন্ন রকম বিষয়গুলো আছে, তার বিরুদ্ধে জোরালো বিরোধিতা করেছিলেন। এটা হচ্ছে তৃতীয় বিশ্বের যে জাতীয়তাবাদ, তার একটা মূল বৈশিষ্ট্য জোট নিরপেক্ষ আন্দোলন। নয় আছে নয়া উপনিবেশিকতাবাদ ও তার বিরুদ্ধে সংগ্রাম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার দেশগুলি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সংগ্রাম করে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করেছে, যেটা বলছিলাম। কিন্তু তাদের অগ্রগতির পথ রোধ করে দাঁড়িয়ে উপনিবেশিকতাবাদ ও নয়া উপনিবেশিকতাবাদ। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পাশ্চাত্যের উন্নত পুঁজিবাদী রাষ্ট্রগুলি উপলব্ধি করতে পেরেছে যে পুরানো কায়দায় তাদের পক্ষে সাম্রাজ্যবাদী শাসন ও শোষণ চালানো আর সম্ভব নয়। এই বৈদেশিক সাহায্য ও ঋণদান, বৈদেশিক বাণিজ্য নিয়ন্ত্রণ, বহুজাতিক সংস্থাগুলির অনুপ্রবেশ, খাদ্য সরবরাহের নামে নানা ধরনের অসম্মানজনক চুক্তি স্বাক্ষর, অস্ত্রশস্ত্র রপ্তানি, সামরিক জোট গঠন, সামরিক ঘাঁটি স্থাপন, পুতুল সরকার গঠন প্রভৃতির মাধ্যমে নয়া উপনিবেশিকতাবাদের অনুপ্রবেশ ঘটিয়েছে। মানে নতুন কায়দায় তারা পুরনো সাম্রাজ্যবাদের অনুপ্রবেশ ঘটিয়েছে। উপনিবেশবাদটা কি? উপনিবেশবাদটা হচ্ছে তোমার আগে তোমার হচ্ছে পুঁজিবাদী যেসব উন্নত রাষ্ট্রগুলো ছিল, সেই রাষ্ট্রগুলো দুর্বল রাষ্ট্রের উপর ফিজিক্যালি আক্রমণ চালাতো এবং সেখান থেকে অর্থনৈতিক, সামাজিক অবক্ষয় ঘটাতো। তোমরা যেমন ভারতবর্ষের ক্ষেত্রে ব্রিটিশরা ভারতে যেমন করেছিল, সেইটা হচ্ছে উপনিবেশিকতাবাদ। কিন্তু পরবর্তীকালে যখন স্বাধীন হয়ে যায় ভারতবর্ষ বা তৃতীয় বিশ্বের দেশগুলো, তারপরে উন্নত দেশগুলো দেখলো যে আর এইভাবে ফিজিক্যালি গিয়ে কোনো রাষ্ট্রকে শাসন করা যাবে না। তার জন্য তার নতুন পন্থা একটা আবিষ্কার করেছে। সেটা কি? সেটা হচ্ছে ঋণ দান করা, বৈদেশিক মুদ্রা সাহায্য করা, অস্ত্রশস্ত্র রপ্তানি করা, সামরিক জোট গঠন করা। এইসবগুলো করে তারা দেখছে নতুন করে একটা যদি সাম্রাজ্যবাদ ঘটানো যায়, এইটাকে বলা হবে তোমার নয়া সাম্রাজ্যবাদ। এইটাকে বলা হয়েছে মানে নতুন কায়দায় পুরানো সাম্রাজ্যবাদ কথা বলা হয়েছে। পরে উপসংহারে আছে তৃতীয় বিশ্বের দেশগুলির জাতীয়তাবাদ ইউরোপীয় জাতীয়তাবাদের থেকে পৃথক হলেও তৃতীয় বিশ্বের জাতীয়তাবাদ এই সব দেশের স্বাধীনতা আন্দোলনকে উদ্বুদ্ধ করেছিল। তৃতীয় বিশ্বের দেশগুলির স্বাধীনতা আন্দোলনের কারণে যে জাতীয়তাবাদের উদ্ভব হয়েছিল, সেই জাতীয়তাবাদই তৃতীয় বিশ্বের দেশগুলির বিকাশের উল্লেখযোগ্য ভূমিকা পালন করে চলছে। তৃতীয় বিশ্বের দেশগুলির জাতীয়তাবাদ এবং ইউরোপীয় জাতীয়তাবাদের যে পার্থক্য সেটা বলা আছে, এবং কিভাবে এই জাতীয়তাবাদকে গ্রহণ করে তৃতীয় বিশ্বের দেশগুলি স্বাধীনতা পেয়েছে বা স্বাধীনতা আন্দোলন করেছিল, সেই বিষয়টা এখানে উপসংহার হিসাবে দেওয়া আছে। ঠিক আছে, পড়বে, বুঝবে। তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস।